আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে পুলিশ কি আতঙ্কে? পুলিশ আতঙ্কে। কোন পুলিশ? জাতীয়তাবাদী পুলিশ, যারা দীর্ঘদিন চাকুরি থেকে দূরে ছিলেন কিংবা চাকুরিতে ওএসডি টাইপের হয়েছিলেন, তারা গত 2 বছরে প্রমোশন পেয়ে তর বেগে এসপি থেকে ডিআইজি, এডিশনাল আইজিপি পর্যন্ত হয়ে গেছেন। এবং জাতীয়তাবাদী পুলিশ কারা, তাদেরকেও আপনি চেনেন। এই যে যেমন কয়েকদিন আগে ঢাকা রেঞ্জের ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কেমন জাতীয়তাবাদী বক্তব্য দিয়েছিলেন, আপনারা সেই বক্তব্য শুনেছেন। এই পুলিশগুলো আসলে আতঙ্কে। কিন্তু ওভারঅল সার্বিক পুলিশের কথা যদি বলি, পুলিশের মধ্যে আছে চাপা ক্ষোভ, পুলিশের মধ্যে আছে চাপা হতাশা, এবং পুলিশ আসলে সত্যিকার অর্থে আজকে প্রায় 2 বছর হতে চলল, পুলিশ ওভারঅল সার্বিক পুলিশ এখনো পর্যন্ত কাজে ফিরতে পারেনি হতাশা এবং ক্ষোভের জায়গা থেকে। কেন হতাশা, কেন ক্ষোভ আপনারা জানেন, আমরাও এটি বারবার বলেছি, আবার নতুন করে না বলি। এই ক্ষোভ হতাশার কারণে বর্তমান সরকার শুধুমাত্র ওই কয়েকজন জাতীয়তাবাদী পুলিশ অফিসার দিয়ে পুরো কনস্টেবল থেকে শুরু করে পুলিশের নন ক্যাডার অফিসার থেকে শুরু করে তাদের উপর শুধু নির্ভর করতে পারছে না, যার কারণে ইতিমধ্যে 4র্থ মাস পেরিয়ে 5ম মাস পড়ে গেছে, তবুও মাঠে সেনাবাহিনী আছে, এবং সেনাবাহিনী কবে উঠবে কেউ বলতে পারে না। 23শে জুন ঘিরে আওয়ামী লীগের কি হচ্ছে? আওয়ামী লীগের ইতিমধ্যে 23শে জুন না আগে থেকেই শুরু হয়ে গেছে। যে মুহূর্ত থেকে শেখ হাসিনা দেশে আসবার দৃঢ় বার্তা ব্যক্ত করছেন, আশাবাদ ব্যক্ত করছেন, সেই মুহূর্ত থেকে আওয়ামী লীগের কিন্তু বেশ চারিদিকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সরগরম অবস্থা। আর এরই মধ্যে আসছে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী মঙ্গলবার 23শে জুন। বাংলাদেশের রাজনীতিতে কি এক মহা টানটান উত্তেজনা দিন আসতে চলেছে? নিষিদ্ধ ঘোষণার পর এই প্রথম নিজেদের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মরণ কামড় দিতে চাইছে আওয়ামী লীগ। গোয়েন্দা রিপোর্টে কেন বলা হচ্ছে শেখ হাসিনার দল এবার বড় ধরনের প্রত্যাঘাত করতে পারে, আর এই ভয়ে কেন তটস্থ পুরো বাংলাদেশ পুলিশ? ঢাকা থেকে দিল্লি সব মহলের নজর এখন আওয়ামী লীগের মঙ্গলবারের দিকে। কি ঘটতে চলেছে সেদিন, আর এই কি ঘটতে চলেছে সেদিন, এই প্রশ্নের জায়গা থেকে পুলিশ গতকালকে পুলিশ সদর দপ্তর একটি অ্যালার্ট জারি করেছে, বলতে পারেন রেড অ্যালার্ট জারি করেছে, সতর্কতা জারি করেছে। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ প্রতিদিন বদলাচ্ছে, আর এবারের প্রেক্ষাপট 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে ইতিমধ্যে একটি অত্যন্ত সংবেদনশীল ও গোপন নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের ডিআইজি কনফিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল হাসান খোদ এই নির্দেশিকা জারি করেছেন। আর এর ভিত্তি কি জানেন? জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সুনির্দিষ্ট ইনপুট বা তথ্য। গোয়েন্দারা পরিষ্কার জানতে পেরেছেন 23শে জুন মাঠ ছাড়বে না আওয়ামী লীগ। তারা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করবে এবং প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার জন্য কোমর বেঁধে নামছে। এই নির্দেশিকায় সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ বিষয় কি জানেন? পুলিশ কিন্তু এখানে বিএনপি বা জামাতের নাম নেয়নি। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের এই প্রকাশ্য মিছিলের জেরে সংঘর্ষ বাড়তে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সঙ্গে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আওয়ামী লীগের কার্যকলাপে বাধা দিতে যায়, তবে ক্ষুব্ধ আওয়ামী লীগ সরাসরি পুলিশের উপর চড়াও হতে পারে। আর এই কারণেই দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। কিন্তু দর্শক, একটা বড় প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের তো এখন কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তারা মিছিল করছে কিভাবে?
পুলিশ সূত্রের খবর, সাম্প্রতিক অতীতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও যশোরের মতো বড় বড় জেলাগুলোতে লাগাতার প্রকাশ্যে মিটিং মিছিলে নামছে আওয়ামী লীগ। আর নিষিদ্ধ দল এভাবে বুক ফুলিয়ে রাজপথে নামায় খোদ পুলিশের মুখ পুড়ছে। আওয়ামী লীগের এই হঠাৎ সক্রিয়তায় বর্তমান সরকার এবং সরকারি দল বিএনপি নেতৃত্ব পুলিশের উপর তীব্র বিরক্ত। আমি শুরুতেই বলেছি, আপনাদের জাতীয়তাবাদী অফিসাররা কিন্তু থামাতে পারবে না, তাদের হাত সীমিত। থামাবে নন ক্যাডার অফিসার এবং কনস্টেবলরা। সেই কনস্টেবল নন ক্যাডার অফিসারদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করে, পুলিশ কিন্তু সহযোগিতা করবে। এবার আসা যাক ভেতরের আসল খেলায়। আওয়ামী লীগের নেতৃত্ব মনে করছে পুলিশ নির্দেশিকায় বিএনপি জামাতের নাম না থাকাটা আসলে সরকার ও বিএনপির একটি গভীর রাজনৈতিক কৌশল। তারা আন্তর্জাতিক মহলকে দেখাতে চাইছে যে আওয়ামী লীগকে মোকাবেলার জন্য বিএনপি জামাতের মতো বড় দলের প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো ছোট দলই যথেষ্ট। শাসক দল বিএনপি নিজেদের একটা অহিংস এবং গণতান্ত্রিক প্রতিচ্ছবি ধরে রাখতে চাইছে, যেন দুনিয়া ভাবে তারা কোনো অগণতান্ত্রিক বা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত নয়। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। মাঠ পর্যায় থেকে পাওয়া খবর বলছে, প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বিএনপি ও জামাতে ইসলামী নানাভাবে হামলা ও সন্ত্রাস চালাচ্ছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ যেভাবে আবার রাজনীতির ময়দানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তা নিয়ে এই দুই দলের শীর্ষ নেতৃত্ব গভীর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনীতির পারদ আরো চলেছে একটা বিশেষ কারণে। শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর থেকেই পুরো বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, মিটিং ও মিছিলের গতি যেন শতগুণ বেড়ে গেছে। পাল্লা দিয়ে দেশের সংসদে এবং সংসদের বাইরে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন ঠেকাতে বিএনপি ও জামাত নেতারা এক সুর মিলিয়ে তীব্র বয়ানবাজি শুরু করেছেন। সেই সঙ্গে দেশ জুড়ে চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়। তবে এর মধ্যেই আওয়ামী লীগের জন্য একটা বড় স্বস্তির খবর এসছে আন্তর্জাতিক মহল থেকে। অতীতের তুলনায় এখন বিশ্বের অনেক বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সুর চড়াতে শুরু করেছে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইতিমধ্যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। আগামী 23শে জুন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই দিনটিকে ঘিরে দলটির নেতাকর্মীরা বাংলাদেশ জুড়ে একগুচ্ছ বড় কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের প্রধান দাবি কিন্তু এখন দুটি। প্রথমত, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সমস্ত রাজবন্দী নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হওয়া সমস্ত মিথ্যা মামলা এবং আদালতের রায় প্রত্যাহার করতে হবে। দর্শক, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ডাক এবং 23শে জুনের এই মহা কর্মসূচি কি বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের কাঠামোকে কাঁপিয়ে দেবে? আওয়ামী লীগ কি পারবে আবার রাজপথে নিজেদের আধিপত্য প্রমাণ করতে, নাকি পুলিশ ও মব বাহিনীর প্রতিরোধে পরিস্থিতি আরো রক্তক্ষয়ী রূপ নেবে? কি চমৎকার! দেখুন, এই যে সতর্কতা জারি করা হয়েছে, সেখানে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলা হয়েছে। এই এনসিপি কতজন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কতজন? 24 জুলাই আগস্টে আবেগে ইমোশনে পড়ে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা হয়তো নেমেছিল, কিন্তু এখন ডাকলে পাওয়া যায় না। এবং সর্বশেষ একটা ভোট হয়েছে, সেই ভোটও প্রমাণিত হয়েছে যে এনসিপি বলুন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, এদের পরিণতি ফ্রিডম পার্টির পরিণতি হচ্ছে। এবং এনসিপি তো আসলে গত সংসদে একটি আসনেও বিজয়ী হয়নি, তাদের বিজয়ী করা হয়েছে। তাদের প্রধান যে নাহিদ ইসলাম, তাকে বিজয়ী করা হয়েছে। এমনকি শুধু নাহিদ ইসলাম না, আমি বারবার একটা কথা বলি, আপনাদের মনে থাকবার কথা, জামাতের বাংলাদেশ ব্যাপী সংসদে আসন পেতে পারে একটি বা ম্যাক্সিমাম 3টি। দিনাজপুর, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ আর টেনেটুনে চট্টগ্রামে একটি পেতে পারে। সেই জামাতের আমির শফিকুর রহমানকেও কিন্তু আর্টিফিশিয়ালি টেম্পার করে ভোটে জেতানো হয়েছে। এবং শফিকুর রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন,
তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে একটা পদ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। অর্থাৎ এনসিপি নাই, জামাত সীমিত শক্তি, এই যে আওয়ামী লীগের উপর যে অত্যাচার নির্যাতন গুলো হচ্ছে, এর মূল অত্যাচারকারী নির্যাতনকারী বিএনপি, সঙ্গে আছে জামাত। এনসিপি সংখ্যালঘুদের কারণে সেই অত্যাচার নির্যাতন করবার মতো সক্ষমতা তাদের নেই। যদি থাকতো তাহলে তারাও মাঠে নামতো। যাই হোক, পুলিশ আসলে তটস্থ, যার কারণে সতর্কতা জারি করা হয়েছে। এবং সত্যিকার অর্থে আমি শুরুতেও বলেছি, আবারও বলছি, আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করতে পারে, পুলিশ আওয়ামী লীগকে সহযোগিতা করবে। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ দিনকে দিন আরো কি পরিস্থিতি ক্রিয়েট করে। আমরা সেগুলো নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। শেখ হাসিনা এবার সরাসরি দেখা হবার বার্তা দিলেন তার নেতা কর্মীদের। কোথায় দেখা হবা? দিল্লিতে, কলকাতায়? না, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের সরাসরি দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন, দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। প্রায় 1 মাস আগে, গত 17 এপ্রিল, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি দেশে ফিরবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারেও তিনি সেটি বলেছিলেন এবং সেটি কিন্তু চলমান রয়েছে, চলছে তার এই বক্তব্য। কিন্তু গতকাল তার কারামুক্তি দিবস, 2008 সালের এই দিনে 11 জুন তিনি কারামুক্ত হয়েছিলেন। সেই সময়ের 111 সরকারের কারাগারে বন্দী থাকবার পরে কারামুক্ত হয়ে ডিসেম্বরে 2008-এর নির্বাচন করে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং সেই দিবসটি গতকালকে আওয়ামী লীগ পালন করেছে ভার্চুয়ালি দলের সোশ্যাল মিডিয়ায়। এবং সেই সোশ্যাল মিডিয়া বক্তব্যে শেখ হাসিনা আবারও নতুন করে বার্তা দিলেন যে আমাদের সাথে আমাদের সবার সশরীরে দেখা হবে দেশের মাটিতে। কিন্তু কোন প্রক্রিয়ায়? শেখ হাসিনার এই কথাগুলো শুনে অনেকে হয়তো বিশ্বাস করেন না, কিন্তু সত্যিকার অর্থে বিশ্ব পরিমণ্ডলে, দেশীয় পরমণ্ডলে একটা বুদবুদ শুরু হয়ে গেছে। পানি গরম চলছে, কিন্তু পানি নামানোর সময় হয়ে গেছে। বুদবুদ চলছে যে শেখ হাসিনা আসলে দেশে ফিরবেন। এটা এখনো অনেকের বিশ্বাস হবে না, আওয়ামী লীগারদেরও বিশ্বাস হবে না, কারণ 2 বছর তো এভাবে চলেছে। ভাই, একটা কথা মনে রাখবেন, সবকিছুর একটা শেষ আছে। 1975-এর পরেও আওয়ামী লীগ নিয়ে নানা অনিশ্চয়তার দোলাচলে দুলতে দুলতে 79 নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। শেখ হাসিনা 81 সালে ফিরেছিলেন এবং দীর্ঘদিন পর নানা টানাপোড়েনের পরে 96 সালে ক্ষমতায় এসেছিলেন। 21 বছর পর ক্ষমতায় এসেছিলেন। বিএনপি ক্ষমতায় এলো 18 বছর পর, 18-19 বছর পর। বিএনপির ক্ষমতায় আসাটা প্রহসন, সমঝোতার মাধ্যমে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 21 বছর পর। এবার কিন্তু আজকে কিন্তু প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। আগের মতো মানুষে মানুষে যোগাযোগ বিচ্ছিন্নতার যুগ নয়, কিন্তু এখন মানুষে মানুষে নিবিড় যোগাযোগের যুগ। এবার 21 বছরের তো প্রশ্নই আসে না। 21 বছর তো দূর কি বাত। দেশের পরিস্থিতি ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের অনুকূলে। এখন আওয়ামী লীগ নেতারা দেশে আসবেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে আসবেন এবং আওয়ামী লীগ নেতারা ধীরে ধীরে শেখ হাসিনার আগেই আসবেন, এমন আভাস গতকালকের অনুষ্ঠান থেকে পাওয়া গেছে। আমি এগুলো বলছি, অনেকেই হয়তো ভাবছেন যে কিভাবে সম্ভব, কিভাবে 75-এর পরে ভেবেছিলেন। 75-এর পরে আওয়ামী লীগ ফিরেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে,
96, 2001 5 বছরের একটা শাসন কাঠামো পরিচালনা করেছে। এরপরে 2009, 24, 16 বছরের শাসন পরিচালনা করেছে। আবারও আওয়ামী লীগ ফিরবে, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আপনি মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, বিশ্ব ব্যবস্থায় বুদবুদ শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ফেরবার। আর এই বুদবুদ থেকে শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে বলছেন যে আমি দেশে ফিরবো এবং সশরীরে আপনাদের সাথে দেখা হবে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী তথা বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই দলের শত শত নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং টেলিফোনে কথা বলছেন। তিনি প্রতিদিন কথা বলেন, কিন্তু একটি জায়গায় নেতা কর্মীদের বড় আক্ষেপ রয়ে গেছে, আর তা হলো ভিডিওতে তাকে দেখা যায় না, শুধু কণ্ঠ শুনে সন্তুষ্ট থাকতে হচ্ছে অনুসারীদের। তবে এই আক্ষেপ আর বেশি দিন থাকছে না। গতকাল বৃহস্পতিবার এরকমই এক ভার্চুয়াল সভায় শেখ হাসিনা সহাস্যে এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন অচিরে দেশে নেতাকর্মী ও সমর্থকদের মুখোমুখি হবেন তিনি। শেখ হাসিনার স্পষ্ট কথা, দেখা হবে দেশেই, একটু অপেক্ষা করো। দর্শক, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক কারা মুক্তি দিবসের অনুষ্ঠান ছিল। ফিরে দেখা যাক ইতিহাসের সেই পাতা। 2008 সালের 11 জুন বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দীর্ঘ 11 মাস পর জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। কারাগারে সাবেক প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর ওপর তুমুল নিপীড়ন চালিয়েছিল সেই সরকার। শুধু তাই নয়, তার আগে শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরতেও চরম বাধা দেওয়া হয়েছিল। ঢাকাগামী সমস্ত বিদেশি বিমান সংস্থাকে চাপ বলে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে যেন তারা দেশে ফেরার বিমানে উঠতে না দেয়, কিন্তু দমে যাননি তিনি। নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে দেশে ফেরার অদম্য সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর দেশে ফিরতে পারলেও তৎকালীন সরকারের আক্রোশে তাকে কারাগারে যেতে হয়। শেখ হাসিনা কিন্তু অদম্য মানুষ। শেখ হাসিনাকে 2008 সালেও কিন্তু দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তবুও তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন, কারাগারে গিয়েছিলেন, ক্ষমতায় গেছেন। এবারও তিনি দেশে ফিরবেন। সেই শক্তি, সেই সাহস, সেই আত্মবিশ্বাস তার আছে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অডিও ভাষণ দিয়ে আসছেন। কিন্তু দর্শক, এবারের সভাটি ছিল চরিত্রগত দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। কেন জানেন? কারণ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সভায় যে ভাষণ দিয়েছেন তার মূল বিষয়বস্তু ছিল দলের ফাইনাল ম্যাচ, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক বিদেশ ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এক হুঙ্কার ছেড়ে বলেন, নেত্রীর তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তনটি সাধারণ কোনো ঘটনা হবে না, এটি হবে 1 কোটি মানুষের এক ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে। প্রসঙ্গত, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এর আগেও 2টি ঐতিহাসিক প্রত্যাবর্তন রয়েছে, যা বাংলাদেশ ও ভারতের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। 1981 সালের 17 মে তিনি দিল্লির নির্বাসিত জীবন শেষ করে স্বদেশে ফিরে এসেছিলেন। আমরা জানি 1975 সালের 15 আগস্ট তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে সপরিবারে নিহত হওয়ার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না, ছিলেন বিদেশে। ওই সময় পরিস্থিতি বিবেচনা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরম মমতায় শেখ হাসিনা, তার বোন রেহানা এবং স্বামী সন্তানদের দিল্লিতে রাজনৈতিক আশ্রয় দেন।
দীর্ঘ 6 বছর দিল্লিতে কাটিয়ে 1981-তে প্রথমবার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটে শেখ হাসিনা, আর দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনটি হয়েছিল 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের জাতাকল ভেঙে। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সভায় অধিকাংশ বক্তার ভাষণে মূল অভিমুখ বা লক্ষ্য ছিল দুটি: এক, দলে যে কোনো মূল্যে ঐক্য রক্ষা করা, এবং দুই, নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করা। এই সংকটের দিনে বহুদিন পর এই ধরনের দলীয় সভায় শেখ হাসিনার বোন শেখ রেহানার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। একই সঙ্গে উচ্চারিত হয় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভূমিকার কথাও। দর্শক, ইতিহাস সাক্ষী 111 তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা যখন জেলে ছিলেন, তখন দলের নানা কর্মসূচিতে সক্রিয় থেকে আন্দোলনকে চাঙ্গা করেছিলেন বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রবীণ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সবাই স্মরণ করেন 2008-এ শেখ হাসিনার জেল মুক্তির দিনে ঢাকায় আক্ষরিক অর্থে জনপ্লাবন বয়ে গিয়েছিল। জেল থেকে বেরিয়ে সেই জনপ্লাবনে ভেসে ভেসেই ধানমন্ডির সুধা সদনের বাড়িতে পৌঁছেছিলেন শেখ হাসিনা। মায়া স্পষ্ট বলেন, সেদিন নেপথ্যে থেকে শেখ রেহানা দলকে এই কাজে উৎসাহ এবং নিখুঁত পরিকল্পনা জুগিয়েছিলেন। স্বয়ং শেখ হাসিনাও সেই সব কঠিন দিনে বোন শেখ রেহানার অবদান কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। একই সঙ্গে শেখ হাসিনা সহ অন্যান্য নেতারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তথা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের সেই সংকটময় সময়ের প্রশংসনীয় ও অকুতোভয় অবদানের কথা স্মরণ করেন। একাধিক নেতা শেখ হাসিনা পুত্র জয়ের প্রশংসা করে বলেন, মা জেলে থাকাকালীন জয়ও দলকে নানাভাবে প্রাণ শক্তি জুগিয়েছিলেন। গতকালকের সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা সাবেক মন্ত্রী আব্দুর রহমান বিদেশে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দেন। তিনি বলেন, আমাদের এখন উচিত হবে নেত্রী দেশে ফেরার আগেই স্বদেশে ফিরে যাওয়া এবং তার প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্ন হতে পারে সেই প্রস্তুতির চেষ্টা করা। তিনি দাবি করেন, দলের তৃণমূল স্তরের নেতৃত্ব সম্পূর্ণ প্রস্তুত, এখন বাকি সিদ্ধান্ত নিতে হবে ওপরের নেতাদের। ঠিক এই সময়ে সভায় ঘটে এক নাটকীয় ঘটনা। আওয়ামী লীগের এক নেতা দলের অনৈক্যের প্রসঙ্গ উত্থাপন করতে গেলে শেখ হাসিনা মাঝপথে তাকে থামিয়ে দেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা বলেন, আমি অনেকবার বলেছি এখন এসব নিয়ে আলোচনা করার সময় নয়, এখন আমাদের প্রত্যেকের নিজের কর্তব্য স্থির করে সেই কাজ করতে হবে। শুধু তাই নয়, ওই নেতাকে মৃদু ধমক দিয়ে শেখ হাসিনা প্রশ্ন করেন, তুমি কি মনোযোগ দিয়ে নিজের কাজটি করছো? সেটা করো। নেত্রীর এই ধমক শুনে সেই নেতা কিছুটা আমতা আমতা করে বলেন, মাননীয় নেত্রী, আমি একটু আবেগতাড়িত হয়ে কথা বলে ফেলেছি। অর্থাৎ শেখ হাসিনা বোঝাতে চাইছেন, যার বিরুদ্ধে যত অভিযোগ থাকুক না কেন, অভিযোগের সময় এখন নয়, ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত হাইব্রিড যা কিছু আছে সব মিলিয়ে একসাথে ফিরতে হবে। এটি সত্য, সবাই মিলে ফিরতে হবে। ফেরার পরে কে ভালো কে খারাপ তারপরে বাছাই করতে হবে। এখন বাছাই করতে গেলে অনেক কিছু বাদ পড়ে যাবে, কাজে এই বাদ পড়া নিয়ে ফেরাটা কিন্তু কঠিন হবে। দর্শক, 2024 সালের 5 অগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে এই ধরনের প্রায় 25-30টি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবারের এই সভাটি ছিল যেন সম্পূর্ণ আলাদা। শেখ হাসিনার জেল মুক্তি দিবসের অনুষ্ঠানে তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা ঘিরে পুরো সবাই ছিল একটা সেমিফাইনাল ম্যাচের মুড। প্রত্যেক বক্তার কণ্ঠে ছিল উপচে পড়া আত্মবিশ্বাস। একাধিক নেতা দাবি করেন পার্টির তৃণমূল স্তর সম্পূর্ণ প্রস্তুত।
এখন দলকে শুধু কৌশলী সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এবং কত দ্রুত নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব করে তোলা যায়। এমনকি রাজধানী ঢাকা দখল তথা অকুপাই ঢাকার ডাক দেন কয়েকজন নেতা। সভাটি পরিচালনা করছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। তিনি কথা প্রসঙ্গে নানা সময় শেখ হাসিনাকে মহিমান্বিত করে অনেক স্তুতি বাক্য বলেন, কিন্তু শেখ হাসিনা তাকেও এক প্রকার ধমক দেন। সেখানেও তাকে সতর্ক করে দিয়ে বলেন, আমাকে নিয়ে এত কথা বলতে হবে না, আমার পরিচয় সবাই জানে। সবাই আওয়ামী লীগের দুই প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বর্তমান কঠিন পরিস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভাষণ দেন দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস.এম. কামাল হোসেন। এই সবার সব থেকে বড় রহস্য বা চমক কি ছিল জানেন? আওয়ামী লীগের এই সভাগুলিতে সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নেতার বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবারের এই মেগা ভার্চুয়াল সভায় যোগ দেননি খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি ঘটল? দুদিন আগে এক সভায় শেখ হাসিনাকে তিনি কাঠ গড়ায় দাঁড় করালেন নানা বিষয় নিয়ে, সেনাপ্রধান নিয়োগ, রাষ্ট্রপতি নিয়োগ ইত্যাদি নানা বিষয় নিয়ে। সেই দুদিন পরেই ওবায়দুল কাদের আবারও ভার্চুয়াল সভায় অনুপস্থিত। শুধু তাই নয়, উপস্থিত বক্তাদেরও কেউ তার প্রসঙ্গ বা নাম একবারের জন্য উত্থাপন করেননি। অথচ ইতিহাস বলছে তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থা জারির পর টানা 17 মাস কারাগারে নির্যাতিত হয়েছিলেন আওয়ামী লীগের এই বর্তমান সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদেরের এই অনুপস্থিতি এবং নেতাদের নীরবতা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। সভা চলাকালে আবেগঘন মুহূর্তে একাধিক জন সঞ্চালককে অনুরোধ করেন তারা নেত্রীকে একটু সালাম দিতে চান, তাদের জন্য কয়েক সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হয়। মূল সভা শেষে নেতা নেত্রীদের অনেকেই শেখ হাসিনাকে সালাম জানাতে শুরু করেন। তখন শেখ হাসিনা পর্দার ওপার থেকে সবাইকে দেখে মজার ছলে সহাস্যে বলেন, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। ইনশাল্লাহ অচিরেই দেশে সশরীরে দেখা হবে আমাদের, একটু অপেক্ষা করো। দর্শক, শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী বার্তা এবং আওয়ামী লীগের অকুপাই ঢাকার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কি ঝড় তুলতে চলেছে? ঝড় তো অবশ্যই কিছু একটা তুলতে চলেছে। আমি শুরুতেই বলেছি যে একটা বুদবুদ শুরু হয়ে গেছে, কিন্তু পানি গরম হয়ে গেছে, বুদবুদ উঠছে, পানিটা গরম করে নামানোর সময় হতে চলল। এখন সেটি কয় দিন লাগে, কয় মাস লাগে, এখন সেটি দেখার বিষয়ে আমরা নিশ্চয়ই দেখছি, অপেক্ষা করছি। কারণ বাংলাদেশের মাটিতে একজন শেখ হাসিনাকে অবশ্যই প্রয়োজন। এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, আর যদি আপনারা পিছিয়ে নিতে চান, তাহলে এই যে বর্তমান যে ব্যবস্থাগুলো চলছে আপনারা 2 বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যে দেখছেন, সেটি চলতে থাকুক, কিন্তু জনগণ সেটি চলতে দেবে না। ইতিমধ্যে জনগণ বুঝে গেছে যে কোনটা দিন আর কোনটা রাত। জনগণ দিনের ঝকঝকে আলোকে টেনে আনবে, আর যে দিনের ঝকঝকে সেই আলোটাই হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা আসছেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।